ভিডিওটি শুরু করার আগে আমি আবারও রিমাইন্ডার দিয়ে যাচ্ছি যে আমরা এই সিরিজের মধ্যে মানে সিস্টেম অ্যানালাইসিস সিরিজের মধ্যে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। এর বাইরে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব না, ওগুলা নিজেরা পড়ে নেবেন। আর আমাদের যেহেতু মিড, তো আমাদের খুব দ্রুত সিলেবাস শেষ করতে হবে, তাই চেষ্টা করছি যে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে ভিডিও মেক করার। সিস্টেম অ্যানালাইসিস একটা বিশাল বড় একটা অধ্যায়, মানে বুক। তো সবকিছু নিয়ে একবারে একদিনে আলোচনা করা সম্ভব না। তো যতটুকু পারবো একদম ইম্পর্টেন্ট আসার মতন পরীক্ষায় ওগুলো নিয়েই আলোচনা করব লাস্ট মোমেন্টে। এখন যেটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আসলে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল জিনিসটা কি? সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হলো আমাদের এখানে কতগুলো ফেজ দেওয়া থাকে, এই ফেজের থ্রুতে আমরা একটা সফটওয়্যারকে ডেভেলপমেন্ট করতে পারি। তো এই সফটওয়্যারকে ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে, সেগুলো ফলো করে আমরা এই কাজগুলো করে থাকি। এখন যদি আমরা এইখানে এই চিত্রটা থেকে আমরা যদি তাকাই, তাহলে এখানে আমরা দেখতে পারি এই কি কি প্রসেসের মাধ্যমে আমরা একটা সফটওয়্যারকে ডেভেলপমেন্ট করে থাকি। সেটাই হচ্ছে মূলত সফটওয়্যার ডেভেলপমেন্টের উদ্দেশ্য। এখন যদি আমরা এইখানে যদি থিওরিতে আমরা যদি দেখি, দ্য সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ইজ এ ফেজ অ্যাপ্রোচ টু সলভিং বিজনেস প্রবলেম। তো সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হলো ব্যবসায়িক সমস্যাগুলো সমাধানের জন্য সাংগঠনিক পদ্ধতি। এটি কয়েকটি পৃথক পর্যায়ে বিভক্ত, যা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়াকে ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে সাহায্য করে। এগুলো নিজেরা দেখে নেবেন একবার। আর এটি সিস্টেম বিশ্লেষণ, ডিজাইন, বাস্তবায়ন এবং মূল্যায়নকে পদ্ধতিগতভাবে সম্পন্ন করতে সহযোগিতা করে, যা মানে ইউজারের মাধ্যমে। এই বানানটা ভুল গেছে, টি আর ও, থ্রু ইউজার, মানে ইউজারের মাধ্যমে। ওকে। এখন হইছে আমাদের সিস্টেম এসডিএলসি এর 7টা ফেজ আছে। কোনো কোনো জায়গায় দেখবেন 6টা ফেজ আছে, আর কোনো কোনো জায়গায় দেখবেন 5টা ফেজ আছে। এরকম বিভিন্ন জায়গায় ইন্টারনেটে বিভিন্ন ফেজ থাকতে পারে। কিন্তু আমাদের যেই বইটা আছে সেই বইটা হচ্ছে এই যে ওনার লেখা। তো আমাদের ম্যাম যা বলছে, উনি বলছে এই বইয়ের বাইরে কোনো কিছু লিখতেন না। তো আমরা চেষ্টা করব এইখানে বইয়েতে যা আছে আর এইখানে যা আছে, মানে যে কটা ফেজ আছে 7টা ফেজ, এই 7টা ফেজকে মুখস্থ করে ফেলবো এবং পরীক্ষাতে আমরা লিখতে পারবো ইনশাল্লাহ। তো এখানে সবার প্রথম ফেজটা হচ্ছে আইডেন্টিফাইং প্রবলেমস, অপরচুনিটি অ্যান্ড অবজেক্টিভ। আর সেকেন্ডটা হচ্ছে ডিটারমাইনিং হিউম্যান ইন্টার ইনফরমেশন অ্যান্ড রিকোয়ারমেন্ট। আর অ্যানালাইজিং সিস্টেম নিডস, ডিজাইন দ্য রিকমেন্ডেড সিস্টেম, আর ডেভেলপিং অ্যান্ড ডকুমেন্টিং সফটওয়্যার, টেস্টিং অ্যান্ড মেনটেনেন্স দ্য সিস্টেম, এবং হচ্ছে ইমপ্লিমেন্টিং অ্যান্ড ইভ্যালুয়েটিং দ্য সিস্টেম। আচ্ছা, এখন যেটা আসি, প্রথমটা হইছে আমার আইডেন্টিফাইং প্রবলেম। এখন আইডেন্টিফাইং প্রবলেমের মূল বিষয়টা কি? এখন আইডেন্টিফাইং এর মূল বিষয় হচ্ছে, আমি এইখানে প্রত্যেকটার জন্য ব্যাখ্যা করে রেখেছি, এগুলো দেখে নেবেন। এখন যদি আমি এখানে ব্যাখ্যাগুলো কি পড়ি একবার। ব্যবহারকারী ব্যবস্থা, ইন্টারভিউইং ইউজার ম্যানেজমেন্ট। এখন কি করবে? এখন হচ্ছে ব্যবহারকারী ব্যবস্থা পোকদের সঙ্গে সাক্ষাৎকার নেওয়া এবং তাদের চাহিদা ও সমস্যা বোঝা, সেটার একটা ইন্টারভিউ নিবে। তো সামারাইজ দ্য নলেজ অবটেইন, মানে কি প্রাপ্ত, আমরা যে নলেজটা পেয়েছি সেগুলোকে সুস্পষ্টভাবে প্রেজেন্ট করবে এবং সামারাইজ করবে, এটা বলতে পারি। তো এস্টিমেট দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট। এখন প্রকল্পের কাজের পরিধি এবং কার্যক্রম নির্ধারণ করা এবং পরবর্তীতে পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। এখন এটা মূলত একটা কাজের পরিকল্পনায় এস্টিমেট করে, এটা মানে ক্যালকুলেশন করে। আর ডকুমেন্টিং দ্য রেজাল্ট, এখন হচ্ছে আমাদের যেই রেজাল্টটা আমরা পাবো, মানে সেই রেজাল্টটাকে প্রোভাইড করে। মূলত এই ফেজের মধ্যে প্ল্যানিং জিনিসটাই করা হয়। তো এখানে আউটপুট আছে, এগুলো পড়ে নেবেন। এগুলা আউটপুট তেমন দরকার নাই। আচ্ছা, এখানে একইভাবে ডিটারমাইন হিউম্যান ইনফরমেশন। এখন ডিটারমাইন হিউম্যান ইনফরমেশন বলতে এখানেও একইভাবে ইন্টারভিউইং এ কাজ করা হয়। তো স্যাম্পলিং অ্যান্ড ইনভেস্টিগেটিং হার্ড ডেটা অ্যান্ড কোয়েশনিয়ার্স। এরপরে হইছে অবসেস অ্যান্ড ডিসিশন মেকারস বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট।
তো এইখানে কি ইন্টারভিউইং এ কি সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে সরাসরি যে কথা বলা হয় এবং তাদের প্রয়োজন এবং চ্যালেঞ্জগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়, এটি বিশেষ তথ্য ও চাহিদার চিহ্নিত করতে সাহায্য করে। বিদ্যমান সিস্টেম এবং প্রক্রিয়ার থেকে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে এবং বর্তমান কার্যক্রম বোঝাতে উন্নতির জন্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে সাহায্য করে। আর এখানে যদি ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গিতে বিস্তৃত প্রক্রিয়া সংগ্রহ করে। আর সিদ্ধান্ত গ্রহণকারীর কাজের পরিবেশ এবং পর্যবেক্ষণ করে কিভাবে তার ধারা তথ্যের সঙ্গে কাজ করে এবং বাস্তব সময়ে কি চ্যালেঞ্জ গুলোর সম্মুখীন হতে পারে সেগুলো নিয়ে বিস্তার আলোচনা করে। এরপরে আসে প্রোটোটাইপ। এখন প্রোটোটাইপ বলতে হইছে বুঝায়, 1 মিনিট। আমার মনে হয় না যে এভাবে বললে বুঝবেন, আমি আরো সংক্ষেপে আরো মানে সুন্দরভাবে বলার চেষ্টা করছি। আর আইডেন্টিফাইং, আমি আবার বলতেছি যে আইডেন্টিফাইং প্রবলেম অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড অবজেক্টিভ জিনিসটা হচ্ছে আমাদের মূলত ব্যবহারকারীর সাথে কথা বলে সমস্যাগুলি চিহ্নিত করা হয় এবং লক্ষ্য ও সুযোগ বুঝে একটি ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করা হয়। আর ফিজিবিলিটি রিপোর্ট হচ্ছে মূলত আমাদের আম, উম, ফিজিবিলিটি রিপোর্ট মূলত হচ্ছে গ্রহণযোগ্যতার রিপোর্ট। আমাদের এই সিস্টেমটি বা সফটওয়্যারটি কতটুকু গ্রহণযোগ্যতা পাবে কি না পাবে তার একটা রিপোর্ট তৈরি করা হয়। আর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডিটারমিনিং হিউম্যান ইনফরমেশন। এখন ডিটারমিনিং হিউম্যান ইনফরমেশনে এখানে অনেক কিছু বলা রয়েছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। আমি পিডিএফটা বা ডক ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, জাস্ট এগুলো একটু পড়ে নেবেন। আমি একটু যদি সংক্ষেপে জলদি বলতে চাই, কারণ আমি ভিডিওটি লং করতে চাই না, তো সংক্ষেপে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে ব্যবহারকারীর প্রয়োজন এবং চাহিদা বুঝে ইন্টারভিউ, এরপরে ডাটা অ্যানালাইসিস, এরপর সার্ভে এবং প্রোটোটাইপিং এর মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় এই ধাপে। আর 3 নম্বর ধাপটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস সিস্টেম নিড। এখন অ্যানালাইজিং সিস্টেম নিড, এখন আমাদের কি কি সিস্টেমের মধ্যে প্রয়োজন সেটা নিয়ে এই ফেজে আলোচনা করা হয়। সেটি হচ্ছে সিস্টেমের কাজ এবং তথ্য প্রবাহ বোঝার জন্য ডেটা ফ্লো ডিএফডি তৈরি করা হয়। ডিএফডি হচ্ছে মূলত ডেটা ফ্লো ডায়াগ্রাম, সেটা আমরা সামনে পড়বো। এবং হইতে ডেটা ডিকশনারি তৈরি করা হয়। তারপর সিদ্ধান্ত ও বিশ্লেষণ করে প্রস্তাবনা, একটা প্রপোজাল মেক করে প্রদান করা হয়। এরপরে আমাদের আসতেছে ফেজ 4। ফেজ 4 হচ্ছে ডিজাইনিং দ্য রিকমান্ডেড সিস্টেম। এখন এই ফেজটা বলতে এই ফেজের মধ্যে মূলত সিস্টেম ইউজার ইন্টারফেস, ডেটা এন্ট্রির কাজ এবং ডাটাবেজের কাজ, আর হইছে এবং ব্যাকআপ ডিজাইন করা ইত্যাদি রকমের কাজ করা হয়ে যায় থাকে, যাতে করে আমাদের এটা নিরাপদভাবে কাজ করে। আর 5 নম্বর ফেজ হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ডকুমেন্টিং সফটওয়্যার। আর এটার কাজ হচ্ছে মূলত, যদি বলতে যাই, প্রোগ্রামার এবং ইউজারের সাথে মিলে একটি সফটওয়্যার তৈরি করা হয় এবং হয়েছে কোডিং এবং ডকুমেন্টেশনের কাজ সম্পাদন করা হয় এই ফেজের মধ্যে, যাতে করে সফটওয়্যারটি সঠিকভাবে কাজ করে। মূলত এখানে সফটওয়্যারের ইমপ্লিমেন্টেশনের কাজ করা হয়, ডকুমেন্টেশন বানানো হয় ইত্যাদি। আর 6 নম্বর ফেজ হচ্ছে টেস্টিং অ্যান্ড মেনটেনিং দ্য সিস্টেম। এখানে টেস্টিং আর মেনটেনেন্স বলতে আমাদের একটা সফটওয়্যার বানাইলাম, বানানোর পর ইনস্টল দিলাম, এখন এর মধ্যে অনেক বাগ থাকতে পারে, সেই বাগগুলোকে আমরা ফিক্স করব, টেস্ট করব এবং এর মেনটেনেন্সের জন্য আমাদের কিছু কর্মী প্রয়োজন, তা নিয়োগ করব। সেটা হচ্ছে মেনটেনেন্সের কাজ। যদি আমি আবার সুন্দরভাবে বলতে চাই, নতুন সিস্টেমটি টেস্ট করা এবং মেনটেনেন্স এর মাধ্যমে এটি সবসময় কার্যকর রাখার ব্যবস্থা করা, সেই সাথে সমস্যাগুলো ডকুমেন্ট তৈরি করা। আর লাস্ট যেই ফেজটা আছে 7 নম্বর ফেজ, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টিং অ্যান্ড ইভুলেটিং দ্য সিস্টেম। এখন হচ্ছে এই ফেজটা যদি আমি এক্সপ্লেন করি তাহলে এটা এমন দাঁড়ায় যে ইউজারকে ট্রেন করা,
অথবা হচ্ছে পুরনো সিস্টেম থেকে নতুন সিস্টেম রূপান্তর নিশ্চিত করা এবং পুরো সিস্টেমের কার্যকারিতা মূল্যায়ন করা। এটাই হচ্ছে এটাই হচ্ছে সিস্টেম বা এসডিএলসি এর গোল, যার মাধ্যমে আমরা একটা সিস্টেমিক ওয়েতে একটা সফটওয়্যারকে ডেভেলপমেন্ট করতে পারি। আর অবশ্যই পরীক্ষাতে এইগুলি পয়েন্টগুলি লিখবেন। এর বাইরেও অনেক পয়েন্ট আছে ইন্টারনেটে, ওগুলাকে অ্যাভয়েড করারই চেষ্টা করবেন, কারণ যেহেতু আমাদের পরীক্ষা বিষয়। তো এরপরে আমরা নেক্সট 3 নাম্বার ভিডিওতে পরবর্তী টপিক সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ।